নানা ধরনের মন্তব্য, এবং মানে এই মন্তব্যগুলো আসলে পাঠযোগ্য নয়। আমি কয়েকটা দেখেছি, এবং এই মন্তব্যের পরে আমরা এই প্রথমবার অনেকদিন পরে একটা জিনিস দেখলাম, যে এই ধরনের অশ্লীল কুৎসিত মন্তব্যের প্রতিবাদ সবাই যে সরব হয়ে উঠতে পারে, তার একটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা সরব হয়ে উঠতে দেখলাম। এবং ইন্টারেস্টিংলি, যেটা নাকি খুবই আমার জন্য আশাব্যঞ্জক, সেটা হলো আমি দেখলাম বিউটি পার্লারের পক্ষে যারা কথা বলছেন এবং ওই গানটায় প্রতীকী অর্থে সবাই বাজাচ্ছেন, তাদের সংখ্যাটা যেন বেশি। এবং তারা যখন সবাই সরব হয়ে উঠছেন, ওই প্রতিক্রিয়াশীল অথবা ওই যে যারা নাকি তাকে নানাভাবে আক্রমণ করেছিল, তারা যেন হঠাৎ করে পিছু উঠেছে। তো আমার যে বক্তব্যটা, আমরা গত বেশ কিছুদিন ধরে সারা দেশে এক ধরনের মব লক্ষ্য করেছি। সেই মবটা কখনো শারীরিক মব, কখনো কালচারাল মব, কখনো মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য মব, নানা রকম আমরা কিন্তু তার মানে প্রচেষ্টা দেখেছি, যেগুলো দেখে দেখে আমরা এক ধরনের আতঙ্ক অনুভব করি। আমার কাছে কেন যেন মনে হলো এই প্রথম একটা প্রতিবাদ এবং সরব প্রতিবাদ, এবং একই সঙ্গে আরো কিছু ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে হয়তো আমরা আলোচনা করব। তো এই যে বিষয়টা, এই যে পরিবর্তনের একটু যেন আমি দেখতে পাচ্ছি, আপনি এই জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন। আপনার এই ব্যাপারে এগুলি দেখে শুনে বুঝে আপনার মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে? আমি সরি, আমি দুঃখিত, একটু লম্বা ভূমিকা দিয়ে দিলাম, তো আপনি বলুন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন বলে। আমি প্রথমে যেটি বলবো, ফেঞ্চুগঞ্জ প্রতিদিন নামে যে একটি অনলাইন একটি পোর্টাল, সেখানে আসিফ আকবর ইরন নামের একজন এই বিউটি রানী পালের যে পোস্টটি, সেটিকে বিভ্রান্তিমূলক পোস্ট বলে তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। সেটি যতটুকু শুনেছি যে উনি দেশের বাইরে থেকে কাজটি করেছেন এটি, এবং সেটি বলেছেন এটি নাকি অস্থির অঙ্গভঙ্গির নাচ। তো আমরা যদি ধরেন যে সরকারি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019, এটা যদি আমরা একটু দেখি, ওটা নিয়ে যদি কথাটা শুরু করি তাহলে ভালো হয়। যে ওটা পরিমার্জিত সংস্করণ অনুযায়ী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন শৃঙ্খলার অবনতি করতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। লিঙ্গ বৈষম্য বা এই সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। তা আমার প্রসঙ্গ হচ্ছে যে আহ উনি স্কুল মাঠের মধ্যে যে কাজটা করেছেন, ছোট্ট একটা গানের ভিডিও দিয়েছেন, এখানে আর আমাদের যে আইনটি আছে এটার সাথে কোনো ধরনের সাংঘর্ষিক কোনো কিছু নেই। এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে আপনি বলেছেন যে এতদিন নানা রকমের মব হয়েছে, কিন্তু এটা এমন একটা সাড়া ফেলেছে চতুর্দিকে যেটা খুব চোখে পড়ার মতো। আসলে সমাজের মানুষের মধ্যে যখন ভিতরে খুব ক্ষোভ কাজ করে, তখন যখন সুযোগ পায় সাগরের ঢেউয়ের মতো সেটা উপচে পড়ে। আপনি দেখবেন 1952 সালের ভাষা আন্দোলনে, সেখানে আমার ভাই রক্তের আগুনে 21শে ফেব্রুয়ারি গানটি, আর আমার কিশোর বয়সে আমায় গেঁথে দাও না মাগো একটি পলাশ ফুলের মালা, সেই গানটি থেকে যখন আসলো, এরপর থেকে দেখবেন 61তে এসে আরেকটি গান হয়, যে আম, আম, তুমি কি দেখেছো কবু আয়ুবের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে মনেমের পুঁতিগন্ধময়, এই টাইপের একটি গান। এরপর তো আপনারা জানবেন যে ছায়ানট প্রতিষ্ঠিত হয়, কারণ রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উপলক্ষে। সেখান থেকে আপনার বর্ষবরণটা শুরু হয়। এরপরে 71-এ আমরা যখন আসি, তখন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, নোঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো, তারপরে এক সাগর রক্তের বিনিময়ে, এটা আবার 71-এর পরে, আমাদের বিজয় দিবসের পরে এই গানগুলো আসে। এরপর 90 দশকে যখন আমাদের গণ অভ্যুত্থান হয়, সেখানে ছিল কারা রইল হো কপাট, ভেঙে রে কর্নেলো পাট, তারপরে প্রতুল মুখোপাধ্যায় ছিল আমি বাংলায় গান গাই। আপনার যদি বলেন যে এই 24-এ যখন মানে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, তখনও কিন্তু নানা ধরনের গানের সাথে মানুষ কিন্তু তাল মিলিয়েছে, যে ও আমার দেশের মাটি তোমার পরে থাকাই মাথা, তারপরে আহ অনেক ধরনের গানের সাথে কিন্তু কথা বলেছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই টাইপের। কিন্তু এরপরে যেটা দেখা গেল যে মাসুম রেজা অভিনীত বা মাসুম রেজা নির্দেশিত যে নাটকটি শিল্পকলা একাডেমিতে চলছিল, শো চলছিল, নিত্য পুরাণ একটি নাটক, সেই নাটকের মাঝখানে গিয়ে নাটকটির শো বন্ধ করতে হলো 24-এর পর। হ্যাঁ, তারপর দেখা গেল বাউলদের উপরে হামলা হচ্ছে। তারপর দেখা গেল যে নানান ভাবে নারীদেরকে
লাঞ্ছিত করা হচ্ছে। হ্যাঁ, তারপরে বাউল শিল্পীদেরকে একসময় দেখা গেল যাদের কারাবরণ করতে হচ্ছে। এরপরে দেখা গেল যে বিভিন্ন কনসার্টে নানা ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। এই যে বিষয়গুলো না, আমরা হচ্ছি স্বাধীন চেতা মানুষ। হ্যাঁ, আমরা সৈয়দ শামসুল হকের যে কবিতাটি আছে আমার পরিচয়, যে এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান। তো আমরা এমন এক সন্তান, আমাদের হাজার বছর ইতিহাস আমরা ভুলতে পারি না। আর যে কারণে এই যে গানটি বিউটি পাল যে গানটি ব্যবহার করেছেন, এটা 89 সনে গাজী আশরাফ বাবু লিখেছিলেন, যেটা 90 সালে রেকর্ডিং হয়েছে। আমার বয়স তখন 10 বছর। আমার ছোট চাচা তখন এই গানটি টেপ রেকর্ডারে বাজাতেন, আমি শুনতাম। আমি তখন আমার কিশোর বয়স। হ্যাঁ, এই একই গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনসার্টে আমি এবং আমার জীবন সঙ্গী একসাথে হাত হাত মিলিয়ে কনসার্টে গান গেয়েছি জোরে গলায়। এখন আমরা কোথাও কনসার্টে গেলে এই গানটি কিন্তু হেরে গলায় গাই। তো এই গানটি হচ্ছে একটা উন্মাদনা পাঠ। এই গানটি যখন মানে একটা গানের বিরুদ্ধে বা এই রিলস এর বিরুদ্ধে যখন কথা উঠলো, সারা দেশের মানুষ কেন ঝাঁপিয়ে পড়লেন? এই কারণে এই যে একটা দীর্ঘ সময়ের একটা অচলায়তন, 25-26 মাসের একটা অচলায়তন, যেখানে আমি দেখেছি যে 2025-এ আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের প্রোগ্রামে ছিলাম। আমি প্রতিষ্ঠানটির নাম বলবো না। সেখানে 8-10 জন মিলে আমরা পতাকা উত্তোলন করেছিলাম। 2024-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16ই ডিসেম্বর আমি দেখতে গিয়েছিলাম সেখানে কি অবস্থা। আমার কাছে মনে হচ্ছে একটা মরুভূমি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে কনসার্ট হয়, শ্রাবণের মেঘগুলো ঝড়ো হলো আকাশে, গানগুলো হয়, যে গানে আমিও আমার শিক্ষা জীবনে গলায় মানে শিল্পীর গলায় তাল মিলিয়ে গিয়েছি, সেটা দেখেছি। এরপর 25 সালে মানে 26 সালে 26শে মার্চও দেখলাম যে একেবারেই খুব নীরব নিস্তব্ধতা, ঠিক একই প্রতিষ্ঠানে যখন আমি জাতীয় পতাকা উত্তোলনে গেলাম। আমি প্রতিষ্ঠানটির নাম এখানে বলতে চাই না। তো যাই হোক, এরপরে এই 2025 সালের ডিসেম্বরের 26 তারিখে 16 তারিখে পদক্ষেপ বাংলাদেশের আমি একটি প্রতিষ্ঠানে আছি, ওখানে খুব সকালে বেরিয়ে গিয়েছিলাম 16 ডিসেম্বরে আমরা মানে প্রভাতকে আগমন করব বলে। সেখানে মাত্র 10-12 জন মিলে আমরা কিন্তু আমাদের বিজয়ের গান গিয়েছি। তারপরে কুচকাওয়াজের ব্যাপারে আমরা তো সবাই জানি। এই যে আমাদেরকে দাবিয়ে রাখা, একটা কথা আমি বলতেছিলাম, জানতে চাচ্ছি, এই যে আপনি দেখলেন যে 24শে ডিসেম্বরে অথবা 25শে আপনার মার্চে অথবা ডিসেম্বরে, 26শে মার্চে আপনি যেগুলি দেখলেন, এগুলো লোক সংখ্যার যে একদম মানে স্বল্পতা, আপনার কি মনে হয় যে এটা কি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই অংশগ্রহণ করেনি, নাকি এক ধরনের ভীতি এর পিছনে কাজ করেছে? অবশ্যই এক ধরনের ভীতি কাজ করেছে। শিল্পকলা একাডেমির মঞ্চে উঠে যখন তৎকালীন মহাপরিচালক বলেন যে আমাকে এখন এটা বন্ধ করতে হচ্ছে, নইলে আমাকে মবের শিকার হতে হবে, যখন শিল্পকলা একাডেমিতে মানে জুলাইয়ের সাথে জড়িত যারা ছিলেন তারাও যখন মানে আক্রমণের শিকার হন, তখন মানুষ নিশ্চয়ই ভয় পাবেন। যখন চারুকলার মতো জায়গায় শরৎ উৎসব স্থগিত হয়, তখন আপনি কি করে বের হতে চান? এই আমাদের এই স্বাধীন বাংলাদেশে বের হবেন মবের শিকার হওয়ার জন্য? এবছর 25শে মার্চ সন্ধ্যাবেলা শহীদ মিনারে আমি নিজে সেখানে ছিলাম। সেখানে জনতার সংগ্রাম চলবে যে কবিতাটি, সেটা আমি আবৃত্তি করেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আমাদের আলোর মিছিল ছিল। আলোর মিছিলটা যখন শেষ হয়ে যাচ্ছে, একদল মবকারী এসে আমাদের যে ব্যানারটি সেটাকে টানাটানি করার চেষ্টা করে, বাট শ্রাবণের মেঘগুলো সেদিন অঝরে ঝরে পড়েছিল। তখন এই মবেরা বৃষ্টির কারণে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে, এবং আমরা কিছু মানুষ, কয়েকজন শিক্ষক আমরা মিলে আমরা জগন্নাথ হলের যে বদ্ধভূমিটি সেখানে আমরা যাই, সেখানে মোমবাতি জ্বালিয়ে আসি। এই বছর মার্চের 25 তারিখে আপনি তাহলে কিভাবে আশা করছেন যে 24শে ডিসেম্বরে 25-এর মার্চে আমরা খুব উৎসাহ নিয়ে আমাদের এই মানে প্রাণ খোলা যে দিবসগুলো সেটা প্রাণ ভরে আমরা মানে উপভোগ করতে পেরেছি? এই পুরো উপভোগটা হয়েছে 23 তারিখের পরে শ্রাবণের মেঘগুলো ঝড়ো হলো আকাশে গানের মাধ্যমে, যেখানে সবাই আপনি এখানে না, আমি এই জায়গায় একটা প্রশ্ন করতে চাই, যে এই যে আপনি বললেন যে 23 তারিখে বিউটি পার্লার এই গানের পর আপনি দেখলেন যে একটা ইতিবাচক একটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতেও দেখতে পেলাম আমরা
যে প্রতিবাদের দিকেই লোক বেশি এবং মানুষ মানে বিউটি পার্লারকে পক্ষ নিচ্ছে এবং বিউটি পার্লারকে যারা হেনস্থা করার চেষ্টা করেছিল তারাই বরং পালিয়ে গেছে। এই যে পরিবর্তনটা এ সময় হলো, এর পেছনে আপনি কি কারণ দেখছেন? এটা কি মানুষকে ঠেলতে ঠেলতে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, এই জন্য মানুষ মুখে দাঁড়িয়েছে, নাকি সামগ্রিকভাবে সামাজিকভাবে একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে এই জন্য? মানুষের পিঠ থেকে গেছে। আমরা আমাদের যে সাংস্কৃতিক আবহমান সাংস্কৃতিক যে ধারা, আমাদের আমাদের 97টা মাজারকে ভাঙচুর করা হয়, আমাদের বাউল শিল্পীদের উপরে আক্রমণ করা হয়। এর আগে 2বার কথাটা বললাম, শিল্পকলা একাডেমিতে আক্রমণ হয়, আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর তারাও মানে অনেক সময় মানে জড়সড় হয়ে থাকে যে কোনো অসুবিধা হয় কিনা। তাহলে এটা দেয়ালে পিঠ থেকে গেছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে বিস্তৃত হয়, সেখান থেকে আমরা কি আশা করতে পারি? কতটুকু আশা করতে পারি বলেন? ফরাসি সমাজ দার্শনিক জ্যাক রেন্সির একটি বই আছে ভাইয়া, সেই বইটার নাম হচ্ছে দ্য পলিটিক্স অফ অ্যাস্থেটিক্স। সেখানটার কথা আছে, আমি বলতে চাই। সেখানে বলা হয়েছে যে কোনো সামাজিক আন্দোলন তখনই শক্তি লাভ করে যখন তা সমাজে নতুন কোনো রূপকল্প, নতুন ভাষা ও সুরের জন্ম দেয়। শ্রাবণের মেঘগুলো তেমনই একটি সুরের ভাষা, কিন্তু আমার কাছে সেটাই মনে হয়। এখন আপনার মানে মতামত আমি জানি না কোন দিকে যাবে, এবং আমার কাছে মনে হয় যে আচ্ছা, এখানে কি গানটাই প্রধান, নাকি গানটাকে গাওয়া নিয়ে একজন নারীর প্রতি যে আক্রমণ সেটাই প্রধান ছিল? আপনি কিন্তু এই কথাটা আমি এখন আসতাম। সেটা হচ্ছে যে 24-এর পরে একজন পাহাড়ের অভিযাত্রী একজন নারীকে 27 নম্বরের যে ওভারব্রিজ, এখানে চুলের মুঠি ধরে তাকে মারা হয়। অনেক জায়গায় নারীদেরকে নানান ভাবে হেনস্থা করা হয়। আজকে একটি ইসেতে পত্রিকায় একজন বিজ্ঞ অধ্যাপক লিখেছেন, একটা লাইন আমি বলবো, সেটা হচ্ছে যে নারীদেরকে ব্যবহার করা হয়েছে আন্দোলনে, কিন্তু সেটা রাস্তায় ক্ষমতার ভাগে না। তো বিউটি রানী পাল হয়ে গেছে, তখন অনেকের একটু অসুবিধা হয়। বিউটি রানী পাল যখন একটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভালো সাবজেক্টে পড়ে ফার্স্ট ক্লাস পেয়ে পিটাইটিকো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজের সৃজনশীলতা দিয়ে শিক্ষার্থীদের মন জয় করেন, তখন অনেকের গাত্রদাহ হয়। বিউটি পাল যখন একটা নীল শাড়ি পরে তারপর স্কুল প্রাঙ্গণে একটা রিলস করেন, অনেকের অসুবিধাই হয়। কারণ অনেকে চেয়েছিল নারীরা কয়েক ঘন্টা বাইরে থাকবেন, বেশিরভাগ সময় বাসায় থাকবেন। যাদের এই সমস্যাটি, তারাই বিউটি পালকে নিয়ে কথা বলেছে। আমার আপনার সমস্যা নেই বলে আমরা কিন্তু বিউটি পালের সাথে সংহতি প্রকাশ করেছি। কারণ একজন নারীকে হেনস্থা করা ঠিক না। এবং বিউটি রানী পাল কিন্তু আজকে দাবি করেছেন শিক্ষক সুরক্ষা আইন 2026 প্রণয়নের জন্য, যেখানে নারী শিক্ষকদেরকে কোনো ধরনের সাইবার বুলিং বা আক্রমণের শিকার যেন না হয়, ওইরকম একটি আইন প্রণয়নের কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু সাইবার বুলিং এর শিকার। সো আমিও আপনার প্ল্যাটফর্ম থেকে আমি সদাশয় সরকারের কাছে বিনয়ের সাথে আবেদন করি, আপনারা প্লিজ শিক্ষক সুরক্ষা আইন 2026 প্রণয়ন করুন, যেখানে শিক্ষকদেরকে হেনস্থা করা হবে না। কারণ 3,500 শিক্ষককে মব করা হয়েছে, 3,500 শিক্ষককে অপদস্থ করা হয়েছে। যেখানে আমরা শিক্ষকদেরকে সম্মান করে বড় হয়েছি, বাবা মায়ের পরে যাকে সম্মান দিয়ে বড় হয়েছি, সেই শিক্ষকদেরকে যখন অপদস্থ করা হয় এই সমাজে, তখন কিন্তু বলতেই হবে একজন সংস্কৃতিমনা শিক্ষক দরকার। বিশ্বকবি বলেছেন, একজন সংস্কৃতিমনা শিক্ষক হলেন সেই আলোকবর্তিকা যিনি শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে প্রকৃত মানুষ তৈরি করেন। সুতরাং একজন শিক্ষকের কাজ যেমন পাঠদান করা, তেমনি সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া কিন্তু একজন শিক্ষকের কাজ। জি, আমরা কিন্তু বিউটি রানী পালের আরো একটা ভিডিও দেখলাম। সেখানে আমি দেখতে পেলাম যে উনি ক্লাসে স্টুডেন্টদের সঙ্গে, ছোট ছোট বাচ্চাদেরকে সঙ্গে কিভাবে এমন একটা আপনার গানের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে একসঙ্গে মানে একত্রিত করে আনন্দের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি দেখলাম। আমরা কিন্তু বিভিন্ন উন্নত দেশে, জাপানে এবং ফিনল্যান্ডে দেখেছি এইভাবে কিন্তু তারা বাচ্চাদেরকে শিক্ষা দেয়। তো এই যে শিক্ষা দেওয়ার পদ্ধতিটা, এটা কিন্তু আমাদের মানে গতানুগতিক যে শিক্ষা আমরা যখন পড়তাম ওই সময়ের কথা বলছি, তার সঙ্গে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা শিক্ষা পদ্ধতি আমি দেখছি এই বিউটি রানী পাল
একজনকে সোশ্যাল মিডিয়াতে একজনের একটা লেখা পড়লাম, উনি লিখেছেন যে শিক্ষা পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে এরই মধ্যে। কাজে আমরা আগে যেটা দেখতাম, ওই যে পান খেয়ে মুখ লাল করে গম্ভীর হয়ে শিক্ষকরা ক্লাসে যান, সেই যুগ মনে হয় অবসান হয়েছে। এখন আমাদের বিউটি পার্লার যেভাবে শিক্ষা দিচ্ছেন এটাকে আমাদের অনুসরণ করতে হবে। কিন্তু বিপরীত দিকে আমরা এটাও দেখলাম যে ওই মানে কিছু লোক এই পদ্ধতিটাতে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আপনি তো আধুনিক শিক্ষায় বিভিন্ন জায়গায় আপনার একটা পরিচয় আছে, আপনার কাছে কি মনে হয় বিউটি পার্লারের যে শিক্ষা পদ্ধতি? আমি বরাবরই বিশ্ব যেভাবে চলছে আমি তার সাথে পুরোপুরি ভাবে এগিয়ে যাওয়ার বিশ্বাসী, আমি বিশ্বায়নে বিশ্বাসী। হ্যাঁ, এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে আমি তো সরকারি প্রতিষ্ঠানে ছিলাম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। আমি কিন্তু শিক্ষকতাকে সেবা হিসাবে নেওয়ার জন্য পেশা ছেড়ে সেবায় এসেছি। তার আগে আমি বিয়াম ফাউন্ডেশনে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ছিলাম। আমি কিন্তু সেখানেও দেখে এসেছি শিক্ষকতা শুধুমাত্র পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়, সংস্কৃতিটা এবং নতুন নতুন পদ্ধতি, অভিনব পদ্ধতি আবিষ্কার করে শিক্ষার্থীদের মধ্যে যদি আপনি তাদের একটা নতুন মানুষ জাগিয়ে তুলতে পারেন, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষার সার্থকতা। সুতরাং আমি একজন শিক্ষক হিসাবে, আমি আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমার শ্বশুর একজন অধ্যাপক ছিলেন, তো আমি একজন শিক্ষক পরিবারের সন্তান এবং নিজের শিক্ষক হয়ে আমি বলবো যে শিক্ষার যে আমরা যে ধারায় এসেছি সেখান থেকে নতুন ধারায় বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের বাচ্চাগুলোকে ওভাবে রেডি করতে হবে। এক, দুই হলো আমরা বাংলাদেশে মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে অনেক বড় একটা কিছু, ওনারাই হচ্ছেন একেবারেই মানে নমস্য তপস্য। আর সারা বিশ্বে, উন্নত বিশ্বে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। সেখানে তাদের বেতন ভাতা স্ট্যাটাস সমস্ত কিছু তাদের বেশি দেওয়া, কারণ তারা হচ্ছেন ফাউন্ডেশন। বিউটি রানী পাল আমাদের সমাজ গড়ার একজন ফাউন্ডেশন হিসাবে দাঁড়িয়েছেন এবং তিনি যেভাবে ক্লাস নেন আমি ভীষণভাবে আপ্লুত, ওনার ক্লাসগুলো দেখে আমি ভীষণ খুশি। এবং আমি চাই প্রত্যেকে বিউটি রানী পালের মতোই শিক্ষার্থীদের মধ্যে এমন সুন্দর করে একটা নতুন মানুষ যেন জাগিয়ে তুলতে পারে। আপনি আরেকটা বিষয় আমি যেটা বলে শেষ করতে, আলোচনাটা শেষ করতে চাই, সেটা হলো যে প্রাথমিকভাবে কিন্তু ওখানকার থানার শিক্ষা কর্মকর্তা অথবা জেলা শিক্ষা কর্মকর্তা তারা এই ব্যাপারে একটা তদন্ত কমিটি করার কথা ভাবছিল, যে তার যেহেতু অভিযোগটা উঠেছে, আলোচনাটা হচ্ছে, তারা নাকি এটা খতিয়ে দিক। তারপরে সোমবার দিন ওখানে শিক্ষা প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মিস্টার ববি হাজ্জাজ গিয়েছিলেন। তো উনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল এই বিষয়ে, উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এখানে উনি এখানে দোষের কিছু দেখেন না, এবং উনি সরাসরি আমি দেখলাম যে এই শিক্ষক বিক্রিয়াটি পালের পক্ষ নিয়েছেন। তো সরকারের এই যে ভূমিকা, এবং এটা নেওয়ার পরে ওরাও সেই তদন্ত কমিটির কথাও ভুলে গেছে, ইউটার্ন মেরেছে আর কি। তো এই যে সরকারের যে ভূমিকা, এই ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় তো বলেছেন এখানে দোষের কিছু দেখেন না। শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় তো নিশ্চয়ই বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা যেভাবে বলাৎকার করছেন, বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়েছেন, সেগুলো নিশ্চয়ই চোখে পড়ছে। আমার মনে হয় উনি ভিতরে ভিতরে ভেবেছেন যদি বিউটি রানী পালকে নিয়ে তদন্ত কমিটি করা হয় তাহলে জনগণ যারা সোশ্যাল মিডিয়াতে শ্রাবণের মেঘগুলো বলে এবং পরিবেশন করে নিজেদেরকে পরিবেশন করেছেন, তারা নিশ্চয়ই বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় ঘটে যাওয়া অপকর্মগুলোর তদন্ত চাইবেন। আমি মনে করি যারা বিটি রানী পালার এই ছোট্ট ঘটনার জন্য তদন্ত করতে চেয়েছেন তারা একটিভ আর কি চিন্তা করেছেন মাদ্রাসার বাচ্চাগুলো কিভাবে বলাৎকারের শিকার হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। সুতরাং ওই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার একটা ব্যাপার চলে আসতে পারে। হ্যাঁ, তো ওই বিষয়গুলো নিয়ে ভাবাটা খুব জরুরি। ওই বিটি রানী পালকে নিয়ে ভাবা এখন খুব জরুরি না। জরুরি হচ্ছে এই ছোট ছোট ঘটনাগুলো আজকে যে কত বড় বড় বিষয়ে পরিণত হচ্ছে। সুতরাং শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ যে উনি বলেছেন যে এখানে উনি দোষে কিছু দেখছেন না, কারণ ওনাকে তো আল্লাহ দুটো চোখ দিয়েছেন এবং বিবেক দিয়েছেন, সেখান থেকে বলেছেন। আর আমি প্রথমে একটি আইনের কথা বলেছি, সেই আইনেও কিন্তু আছে যে কোনো ধ্বংসাত্মক কাজ করে না। ধ্বংসাত্মক কাজ কিন্তু মাদ্রাসায় হচ্ছে, বিভিন্ন মাদ্রাসায়, সব মাদ্রাসায় না, বিভিন্ন মাদ্রাসায় হচ্ছে। আমি একটু ছোট্ট করে যুক্ত করে যাই, এই রূপান্তরের গান, হ্যাঁ, এটা ৭১-এ আমাদের যারা বাংলাদেশের শিল্পীরা ছিলেন তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান গাইতেন
এবং তারা সাহায্য তুলতেন শরণার্থীদের জন্য। জাগরণের গান, এই জিনিসটা, এখানে যে গানগুলো আছে এই গানগুলো গেয়ে গেয়ে কিন্তু শরণার্থীর জন্য সাহায্য তুলতেন। এবং এই রূপান্তরের গানে গান গাইতেন হচ্ছেন সাইন সামাদ এবং বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। আর কবি মোহাম্মদ জালালউদ্দিন আউলিয়ার যে ডায়েরিটি আমি দেখেছি, ৭১-এর দিনপঞ্জি, সেখানে আমি দেখেছি যে গান কিভাবে মানুষকে প্রলুব্ধ করে আন্দোলনে এবং সামাজিক অবক্ষয় রোধে। যেমন ওনার ৩০ মে ওনার ডায়েরিতে আছে যে এখানে দেখা গেছে বজ্রকণ্ঠ হতো, চরমপত্র হতো, দেশাত্মবোধক পল্লী সঙ্গীত হতো, অগ্নিশিক্ষা এবং জাগ্রত বাংলা এবং জাতির দুর্দিনে আপনার আমার দায়িত্ব। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আবহমান সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে। সুতরাং বাংলাদেশের বাঙালিদের যে সংস্কৃতিটা, সেটাকে কেউ দাবিয়ে রাখতে চাইলে না, সুযোগ নেই দাবিয়ে রাখার। বিটি রানী পাল জাগিয়ে দিয়ে গেছে শ্রাবণের মেঘগুলো আসলে আকাশে জড়ো হয়েছে, আর সেই আকাশ ভেঙে কিন্তু বৃষ্টি ঝরেছে। আকাশটা ধীরে ধীরে যখন পরিষ্কার হবে, তখনই হাতে হাত মিলিয়ে আবার আমরা ১৬ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একসাথে গাইবো শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার সংকট যে প্রবন্ধটি তার ৮০ বছর পূর্তিতে লিখেছিলেন, সেখানে একটা কথা বলেছিলেন, আমি সেটা দিয়ে শেষ করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্ব দিগন্ত থেকে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, শ্রাবণের মেঘগুলো ঝরে পড়া শুরু হয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর হিজাবুন্নেছা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিটি রানী পালের গান। সেন্টেন্স আপনাদের পড়ে শুনে উনি কি বলেছেন। উনি বলেছেন যে চাকরি বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নেই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্র দলের একটা পোস্ট হোল্ড করতে পারলে ওটাই কোয়ালিফিকেশন। মিয়া গোলাম পরোয়ার এই যে কথাটা বলেছেন, এই কথাটাকে আমি বিএনপি সরকারকে জিজ্ঞাসা করছি। বিএনপি সরকারে যারা মন্ত্রী আছেন, দায়িত্বপূর্ণ পদে আছেন, তাদের কাছে আমার একটা সবিনয় প্রশ্ন, মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্যকে আপনি অস্বীকার করতে পারবেন? সারা দেশে হচ্ছেটা কি? যা হচ্ছে সেটা কি আসলে দলীয়করণ নয়? দেখুন, মিয়া গোলাম পরোয়ার একটা উদাহরণ দিয়ে বলেছেন যে নির্বাচন কমিশনে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, তার নাম হলো মিস্টার শামসুল আলম। তিনি একসময় নির্বাচন কমিশনে উপসচিব পদে চাকরি করতেন, কিন্তু তারপর তিনি কিন্তু অবসরে যাওয়ার পর বিএনপি তাকে তাদের সংসদীয় আসন পুনর্বিন্যাস যে কমিটি করেছিল, সেই কমিটির সদস্য উনি ছিলেন। বিএনপির রাজনীতির সঙ্গে খুবই জড়িত ছিলেন। তাকে নিয়ে এসে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। কেন? এটা ১ বছরের জন্য দেওয়া হয়েছে। মাথায় রাখবেন, আগামী ১ বছরে কিন্তু সারা দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়ে যাবে, সবগুলি হবে ১ বছরের মধ্যে। তাহলে কি দেখেন, অতিরিক্ত সচিব কিন্তু একটা বড় পোস্ট, অনেক বড় পোস্ট এবং পাওয়ারফুল পদে। তাহলে তাকে নির্বাচন কমিশনে এনে নিয়োগ দিতে হলো কেন? উনি তো বিএনপির খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের সঙ্গে জড়িত ছিলেন। তাহলে কি এই স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি তাদের মতো করে আয়োজন করতে চায়? এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠুক, বিএনপি কি এটা চায়? বিএনপি এবার জাতীয় নির্বাচনে ২ শতাধিক আসন পেয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একটা দল মাত্র ১ বছরের মাথায় তাদের আত্মবিশ্বাস কি এতটাই কমে গেল যে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য নিজেদের লোক সেখানে বসাতে হবে? আমি এই প্রশ্নটা কিন্তু করতে চাই বিএনপিকে। যদি ১ বছরের মাথায় আপনাদের এই দুরবস্থা হয়, ৫ বছর পর আপনাদের কি হবে? দেখুন, গণতান্ত্রিক পদ্ধতি যখন নির্বাচন হয় এবং সেই পদ্ধতিতে যারা নির্বাচিত হয়, যে সরকার আসে, তাদের একদম প্রথম দিন থেকেই লক্ষ্য থাকে আগামী নির্বাচনে আমরা কিভাবে জনগণের কাছে যাব, কি নিয়ে যাব।
জনগণ যে প্রশ্নগুলো আমাদেরকে করবে আমাদের এই 5 বছরের কর্মকাণ্ডের উপর, সেই সমস্ত প্রশ্নের আমরা কি জবাব দেব? আপনাদের যদি এই প্রশ্নটা করা হয় যে আপনারা সর্বক্ষেত্রে দলীয়করণ করেছেন, 1 বছর না যেতে, 1 বছর বাদ দেন, 6 মাস পার না হতেই বিএনপি প্রধান বলেছিলেন যে 180 দিনের একটা টার্গেট নিয়েছেন। 180 দিনের টার্গেটের মধ্যে আমি বিএনপি প্রধানকেও প্রশ্ন করতে চাই, 180 দিনের মধ্যে আপনার দল এগুলো, আপনার সরকার এগুলো কি করছে? দেখুন, আমরা মানে এই মিয়া গোলাম পরোয়ার যে কথা বলেছেন উনি কিন্তু একটা পদের প্রেক্ষিতে বলেছেন বলে আমার কিন্তু মনে হয় না। 2 দিন আগের কথা বলি আমি আপনাকে, এই সপ্তাহেই সরকার একটা অসাধারণ কাজ করেছে। সেটা হলো রাষ্ট্রের 12টা সরকারি সংস্থা, বোর্ড বা কর্পোরেশন, এগুলোর নির্বাহী যে পদগুলি আছে, প্রধান নির্বাহী যে পদ, মানে চেয়ারম্যান অথবা এমডি, এই সমস্ত 12টা পদে ওনারা ওনাদের দলীয় লোককে বসিয়েছে। মানে যে লোকগুলিকে বসিয়েছেন তারা কোনো সরকারের কোনো কর্মকর্তা নয়, বিসিএস কর্মকর্তা নয়, অথবা প্রশাসনের কোনো কাজে তাদের কোনো অভিজ্ঞতা নাই, কেবল দল করে। এই জন্যই তারা, দল মানে বিএনপি করে অথবা বিএনপি কোনো অঙ্গ সংগঠন করে, এই যোগ্যতাতেই তারা এই বড় বড় পদগুলো পেয়েছে। এর মধ্যে সরাসরি রাজনীতি করে না মাত্র একজন, যার নাম আগে বললাম, যিনি নির্বাচন কমিশনের সাবেক উপসচিব ছিলেন এবং বিএনপি নির্বাচন বিষয়ক বিশেষজ্ঞ উনি, মোহাম্মদ শামসুল আলম। তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা হলো কি, উনি সরাসরি বিএনপির কোনো পদ নাই, তবে উনি বিএনপির নির্বাচন বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন এবং গত নির্বাচনের সময় বিএনপিতে ওনার বড় ভূমিকা ছিল। উনি একটু কম দলীয় বলতে পারি আমি, যে মানে সরাসরি না, একটু ঘুরিয়ে। আর বাকিদের নাম আমি তালিকাটা আপনাদেরকে একটু পড়েই শোনাবো, কারণ আমি এটা মানে এই জিনিসটা আমার মানে এত খারাপ লেগেছে যে আমার হয়ে জনগণের সঙ্গে, আমার দর্শকদের সঙ্গে এটা শেয়ার না করলে চলবে না। দেখুন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সরকার, তাকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসাবে। আরও কয়েকটা নাম বলি। বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল, তার এমডি হিসাবে। এই বোয়েসেলটা হলো সরকারিভাবে যাদেরকে বিদেশে পাঠানো হয়, তাদের ট্রেনিং দেওয়া হয়, এই ধরনের একটা বেশ গুরুত্বপূর্ণ সংগঠন। কিন্তু এটার এমডি হয়েছেন কে? বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এইগুলো ওনার যোগ্যতা। আচ্ছা, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন উনি, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC, তার চেয়ারম্যান হিসাবে। দেখুন, এগুলি কিন্তু কোনোটাই রাজনৈতিক পদ না, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং এই প্রত্যেকটা পদের, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড আছে এবং সেগুলির সঙ্গে জনগণের কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ও আছে। সেটা প্রধানের পদে নির্বাহী প্রধান হিসাবে নিয়োগ পাওয়ার জন্য যোগ্যতাটা কি? ওনাকে বিএনপি করতে হবে এবং বিএনপির কোনো কোনো জায়গায় আরও আমি আপনাকে 12টায় পড়ে শোনাবো আপনাদেরকে। জাতীয়তাবাদী যুব দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, যিনি কামরুজ্জামান দুলাল নামে পরিচিত, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসাবে। বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন BSEC, এটার চেয়ারম্যান হিসাবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মানে MD হিসাবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন সিদ্দিকী তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হিসাবে। বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো ডাকনাম তার, এই টিটো সাহেব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর চেয়ারম্যান হিসাবে। আর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী যুব দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মামুন হাসান তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে। ভাই, একটা কথা বলতে চাই, আমরা বিগত সরকারের সমালোচনা করি, তারা অনেক জায়গাগুলিকে দলীয়করণ করেছিলেন, আপনারা কি করলেন? এবং আমি তো মনে করি যদি তুলনা করা হয় এটা বিগত সরকারের আমলকেও লজ্জা দিবে আপনাদের এই ব্যাপারটা। একদিনে 12টা, এই যে দিনে 12টার কথা বললাম আমি, এর আগে আর করেন নাই। প্রত্যেকটা জেলা পরিষদে যে প্রশাসক নিয়োগ করা হয় সেইগুলোতে আপনারা দলীয় লোককে নিয়োগ দিয়েছেন। যতগুলি জেলা পরিষদ আছে আমাদের এখানে 60-এর বেশি, কোনো নির্বাচন নাই। এটা কিন্তু একটা নির্বাচন করার মতো পদ, যে পদে নির্বাচিত হয়। আপনি যদি প্রশাসককে নিয়োগ করতে চান, কোনো একজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ করতেন, চলছে না, চালাচ্ছেন তো, তাহলে এখানে আপনি দলীয় লোককে নিয়োগ করতে হবে কেন? ঠিক একই রকম প্রত্যেকটা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছেন দলীয় লোক। আপনার দলের লোক, তার একমাত্র যোগ্যতা সে বিএনপি করেন, আর কোনো যোগ্যতা নেই তার। আর কোনো যোগ্যতা থাকতেও পারে, আরেকটা যোগ্যতা আছে, কোনো জায়গায় ফেলটুস করা প্রার্থীকে বসাইছেন, মানে এমপি ইলেকশনে ফেল করছে তারা এনে সিটি কর্পোরেশন বসাইছেন। যাকে জনগণ প্রত্যাখ্যান করলো তাকে আপনি পুরস্কার দিলেন। মানে জনগণ যাকে চায় না তাকে দল চায়। মানে দলের সঙ্গে জনগণের চিন্তার কতটা পার্থক্য ভেবে দেখুন একবার। তাকে আপনার আনতে হবে, তাকে আপনি ভালোবাসেন, ভালো কথা, তাকে একদিন চা নাস্তা খাওয়াই দেন, অসুবিধা রেখে আছে, ভালোবাসা প্রকাশ ঘটুক। কিন্তু উনি তো ওনার যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়েছেন, উনি তো জনগণের মন জয় করতে পারেন নাই। তাকে আপনি জনগণের মাথার উপর চাপাই দিয়েছেন। এবং এটা করার মাধ্যমে বিএনপিকে লাভ করেছে। আমি মূল পয়েন্টে আসতেছি, এই যে কাজগুলি বিএনপি করছে, আপনারা আমাকে প্লিজ বলেন এতে বিএনপির কী লাভ হচ্ছে? বিএনপি যদি একটা গণতান্ত্রিক দল হয়, বিএনপি তো আগামী নির্বাচনে জনগণের কাছে যাবে, কী নিয়ে যাবে? যখন জনগণ তাকে প্রশ্ন করবে আপনি এই লোকগুলিকে দলীয় লোককে এনে বসাইছেন কেন, বিএনপি কী জবাব দেবে? এই জবাবটা আমরা একটু শুনতে চাই, একটা ব্যাখ্যা প্লিজ। স্থানীয় সরকার মন্ত্রণালয় হোক, অথবা যে মন্ত্রণালয়ের আছেন, অথবা প্রধানমন্ত্রী হন, যারা আছেন, আপনারা এই জবাবটা খালি দেন যে দলীয় নিয়োগ লোকগুলিকে এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার পেছনে আপনাদের কি লজিক কাজ করছে আমরা একটু জানতে চাই ভাই, একটু জানান। আমরা তো একটা স্বৈরাচারকে হটিয়েছি, আমরা একটা দলীয়করণ করেছিল নির্বিচারে যারা, তাদেরকে হটিয়েছি, এটা দেখার জন্য। আমরা মেধার বিকাশের কথা বলেছি, আমরা মেধার মূল্যায়নের কথা বলেছি। আপনাদের কাছে কোয়ালিফিকেশন হলো আমার দল অথবা কোনো একটা আপনার অঙ্গ দল অথবা কোনো একটা জায়গা তার নামের মধ্যে আছে, সেটাই হলো যোগ্যতা। তাহলে আন্দোলনটা হলো কেন? তাহলে এত মানুষ প্রাণ দিল কেন? তাহলে আপনাদেরকে নির্বাচিত করলো কেন? আগের দৃশ্যই দেখার জন্য। আমি হতাশ। আমি আগেই বলেছিলাম আমি 6 মাসের আগে মন্তব্য করতে চাই না, কিন্তু 6 মাস তো প্রায় হয়ে গেল। এই মন্তব্যটা কিন্তু আমি আসলে হৃদয় থেকে করলাম।